ইন্ডিভিজুয়াল কোনো প্লেয়ারের একক দক্ষতায় নয়, বরং গোটা টিম এফোর্টেই এবারের আইপিএল ফাইনালে পাঞ্জাব কিংসকে হারিয়ে আরসিবি তাদের আইপিএল হিস্ট্রিতে প্রথমবারের মতো ট্রফি জয়ের স্বাদ পেল। আরসিবির ব্যাটিং আর বোলিং ডিপার্টমেন্টের যে সমস্ত প্লেয়াররা রয়েছেন তারা প্রত্যেকেই নিজেদের দিক থেকে একদম সেরা কন্ট্রিবিউশনটাই করার চেষ্টা করেছেন। আর আমি মনে করি এই ফাইনালে আরসিবির এই লাইন আপে থাকা সমস্ত প্লেয়ারই কিছু না কিছু কন্ট্রিবিউট করেছেন। সেই কারণেই একেবারে দলগত বা সম্মিলিত প্রচেষ্টাতেই বলতে পারেন আরসিবি তাদের আইপিএল হিস্ট্রিতে প্রথমবারের মতো ফাইনাল ম্যাচ জয়ের স্বাদ পেল। খেয়াল করে দেখুন, ফিল সল্ট মানে ইনিংসের শুরুতেই একটা ফ্লাইং স্টার্ট করে দিয়ে গেছিলেন। প্রথম ওভারে আর্শদীপ সিংকে একটা 4 আর একটা ছক্কা মেরেছিলেন, এরপর কাইল জেমিসনকে আরেকটা 4 মেরেছিলেন। তিনি নিজের ইনিংসটাকে খুব বেশি বড় করতে পারেননি, মাত্র 16 রান করেছেন, কিন্তু ওই শুরুতেই এই ফ্লাইং স্টার্টের মাধ্যমে যে পজিটিভ টোনটা সেট করে দিয়ে গেলেন। আর আমি মনে করি সেইটাই কিন্তু আরসিবির লাইন আপে থাকা পরবর্তী ব্যাটারদের অনেকটা কনফিডেন্স জেনারেট করে দিয়েছিল। আর এরপর মায়াঙ্ক আগরওয়াল তিনি 24 রান করেছিলেন, বিরাট কোহলির সাথে একটা 38 রানের জুটি গড়ে তুলেছিলেন। তিনি হয়তো খুব বেশি বড় রান করেননি, কিন্তু তাদের এই পার্টনারশিপটার হাত ধরেই আরসিবি পাওয়ার প্লে 6 ওভারটাকে খুব ভালোভাবে কাজে লাগিয়ে 55 রান তুলে ফেলে। আর ওই পার্টিকুলার মোমেন্টে যেটা কিনা আরসিবির জন্য খুবই ভাইটাল ছিল। তো সেই কারণে মায়াঙ্ক আগরওয়ালের এই 24 রানের ইনিংসটাকেও আপনাকে মানে আলাদা করে প্রেস করতেই হবে। আর এরপর আরসিবির ক্যাপ্টেন রজত পাতিদার তিনিও খুব বেশি বড় রানের ইনিংস খেলেননি। তিনি এই মরশুমের মানে বেশিরভাগ সময়টাই আর কি অফ ফর্মে কাটিয়েছেন, কিন্তু তারপরেও তিনি মানে ক্রিজে এসেই কিছু বড় বড় শট খেলার মানে সাহস দেখিয়েছেন। তার মূল কারণটাই হচ্ছে মানে অপর প্রান্তে যখন বিরাট কোহলির মতো এরকম একজন নির্ভরযোগ্য ক্রিকেটার ছিলেন, তার ভরসার হাতটা ছিল বলেই মানে রজত পাতিদার ওই জায়গা থেকে মানে স্টেপ আপ করে তিনি 2টা ছক্কা মেরেছিলেন। আর বিরাট কোহলির সাথে অল ইম্পর্টেন্ট তিনি 40 রানের একটা পার্টনারশিপ গড়ে তুলেছিলেন ওই 3rd উইকেটে। ওই যে আমি আবারও বলছি, তিনি খুব বেশি বড় রানের কন্ট্রিবিউশন করতে না পারলেও ওই পার্টিকুলার মোমেন্টে ওটাই কিন্তু আরসিবির জন্য অনেক মানে ভাইটাল রোল হিসেবে আর কি প্লে করেছিল বলতে পারেন। আর এরপর বিরাট কোহলি আর লিভিংস্টোনের মধ্যে একটা 35 রানের জুটি গড়ে উঠেছিল। আর যে পার্টিকুলার পার্টনারশিপটা থেকে আমি মনে করি আরসিবি তাদের ইনিংসে ফ্লারিশ করার কাজটা মানে শুরু করে দিয়েছিল। বিরাট কোহলি তার আগে তার আগে 2টা পার্টনারশিপে মূলত অ্যাঙ্করিং রোলই তিনি প্লে করছিলেন, কিন্তু ওই পার্টিকুলার জুটিটা যখন গড়ে উঠল লিভিংস্টোনের সাথে, তিনি নিজের খোলস থেকে বেরিয়ে 2টা বাউন্ডারি মেরেছিলেন। লিভিংস্টোনকেও বড় বড় শট খেলার জন্য উদ্বুদ্ধ করছিলেন, যে লিভিংস্টোন গোটা মৌসুম ধরে একদম পুরোটাই অফ ফর্মে কাটিয়েছেন। তো ওই জায়গায় তাদের ওই 35 রানের অমূল্য পার্টনারশিপটাকে আলাদা করে প্রেস করতেই হবে। আর এছাড়া বিরাট কোহলি তিনি যে 43 রানের ইনিংসটা ডেলিভার করলেন, এইটা আমি মনে করি আরসিবির মানে এই গোটা মানে ব্যাটিংয়ের মানে একদম মেরুদণ্ড বলতে পারেন। কারণ তিনি ওই 2nd, 3rd আর 4th উইকেটে যে 3টা খুব গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়লেন, মানে বিরাট কোহলি যখন আউট হলেন তখন আরসিবি স্কোরটাকে তিনি অলরেডি 131-এ পৌঁছে দিয়ে গেছিলেন। মানে ওই পার্টিকুলার জায়গা থেকে আরসিবি যে একটা ডিসেন্ট টোটাল, একটা ফাইটিং টোটালে যে পৌঁছতে পারে, সেই নিশ্চয়তাটা বিরাট কোহলি তার এই 43 রানের ইনিংসটার মাধ্যমেই পুরোপুরি মানে প্রদান করে দিয়ে গেছিলেন বলে আমি মনে করি। আর এরপর ওই লিভিংস্টোন আর জিতেশ শর্মার মধ্যে একটা 36 রানের পার্টনারশিপ গড়ে উঠেছিল, মাত্র 12 বল তারা সময় নিয়েছিলেন। এই যে মানে 300 স্ট্রাইক রেট মেনটেন করে তারা যে ওই পার্টনারশিপটা গড়ে তুললো, যেটা আমি মনে করি আরসিবির ইনিংসে মানে শেষের দিকে গিয়ে অনেকটা বুস্ট আপের কাজ করেছিল। তার থেকেও বড় কথা, জিতেশ শর্মা তিনি 10 বলে 24 রানের একটা ঝোড়ো ইনিংস খেলেছেন, 2টা 4 আর 2টা ছক্কার সৌজন্যে। আর যেখান থেকে আমি মনে করি আরসিবি তাদের ওই ইনিংসের ওই বুস্ট আপ বা ওই ফ্লারিশিংয়ের কাজটা আরও ভালোভাবে করতে শুরু করে দিয়েছিল। লিভিংস্টোনের ওই 25 রানের ইনিংসটার কথা আপনাকে ভুলে গেলে চলবে না। তিনিও কিন্তু বিরাট কোহলির সাথে আর ওই পরে ওই জিতেশ শর্মার সাথে 2টা গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়েছিলেন তার ওই 25 রানের ইনিংসটার মাধ্যমে। তিনিও কিন্তু ওই জায়গায় 2টা ছক্কা মেরেছিলেন। এরপর রোমারিও শেপার্ড তিনিও খুব বেশি বড় রানের ইনিংস খেলতে পারেনি, 17 রান করেছেন। শেষের দিকে গিয়ে ওই আজমাতুল্লাহ অমরজাইকে আমার মনে আছে 19 নম্বর ওভারে লাস্ট 2 বলে তিনি একটা 4 আর একটা ছক্কা মেরে আরসিবি টোটালটাকে তখনই 187-তে পৌঁছে দিয়েছিলেন ওই 19 নম্বর ওভার শেষেই। এরপর আরসিবি যখন লাস্ট ওভারে মনে করছিল যে তারা ওই মানে একটা মানে বড় রানের একটা ওভার আনবে, যখন ওই জায়গায় মানে রোমারিও শেপার্ড আর ওই ক্রুনাল পান্ডিয়ার মতো 2জন গুরুত্বপূর্ণ ব্যাটার ছিল, সেখানে আর্শদীপ সিং চমৎকার বোলিংয়ের মাধ্যমে মাত্র যে 3টা রান তিনি কনসিড করলেন, তখন ওই জায়গা থেকে মানে আরসিবি যখন দিন শেষে ম্যাচটা মাত্র 6 রানের ডিফারেন্সে জিতেছে, ওই 19 নম্বর ওভারে লাস্ট 2 বলে ওমরজাইকে যে একটা 4 আর একটা ছক্কা মেরেছিলেন এই মানে রোমারিও শেপার্ড, ওইটা কিন্তু ডেফিনেটলি মানে দিন শেষে অনেক ভাইটাল বা ক্রুশাল হিসেবে আর কি দেখা যাচ্ছে। তো রোমারিও শেপার্ডের 17 রানের ইনিংসটাও কিন্তু এই জায়গায় অমূল্য হিসেবে আপনাকে তুলে ধরতেই হবে। আর এরপর আরসিবির লাইন আপে যেসব বোলাররা ছিলেন, জশ হেজেলউড তিনি কিন্তু ওই পাঞ্জাব কিংসের ডেঞ্জারাস ওপেনিং জুটি ভাঙার কাজ করেছিলেন। তিনি হয়তো লাস্ট 2 ওভারে অনেকটা রান লিক করে দিয়েছিলেন, যেটা হেজেলউড সুলভ পারফরমেন্স একেবারেই ছিল না, কিন্তু ওই যে মানে ডেঞ্জারাস ওপেনিং জুটিকে তিনি ভেঙে দিয়েছিলেন মানে প্রিয়ান সারিয়াকে প্যাভিলিয়নে ফেরত পাঠিয়ে। তো ওই জায়গায় ডেফিনেটলি মানে মানে হেজেলউডের এই এফোর্টটার কথা আপনাকে আলাদা করে মেনশন করতেই হবে। আর এরপর ক্রুনাল পান্ডিয়া তিনি যে ওই মিড ফেজে বল করতে এসে যে দুর্ধর্ষ বলিং করলেন, 4 ওভারে মাত্র 17 রান খরচ করে 2টা উইকেট তুলে নিয়েছিলেন। তাও আবার ওই জশ ইংলিশ আর ডেঞ্জারাস প্রভ সিমরান সিংয়ের মধ্যে ওই পার্টনারশিপটা তিনি ব্রেক করেছিলেন 29 রানের 9ম ওভারে গিয়ে। আর এরপর তার স্পেলের একদম লাস্ট ওভারে
মানে একদম ডেঞ্জারাস হয়ে ওঠা জশ ইংলিশকে যখন তিনি ফেলালেন 39 রানে। তো এই দুইটা উইকেট তো ডেফিনেটলি আরসিবির জন্য মানে ম্যাচ জয়ের মানে সবচেয়ে বড় আর কি প্রভাবকের ভূমিকা মানে পালন করেছিল, সেটা বলতেই হবে। আর এরপর রোমারিও শেপার্ড যখন 10 নম্বর ওভারে বল করতে আসে, তিনি পাঞ্জাব কিংসের এই লাইন আপের সবচেয়ে ডেঞ্জারাস ব্যাটার তাদের ক্যাপ্টেন শ্রেয়াস আয়ারের উইকেটটা তুলে নিয়েছিলেন। যে শ্রেয়াস আয়ার এই ফাইনাল ম্যাচের আগে পর্যন্ত এই নরেন্দ্র মোদী স্টেডিয়ামে নট আউট ছিলেন, তাকে কোনো প্রতিপক্ষই আউট করতে পারেনি। সেই রোমারিও শেপার্ড যখন মানে শ্রেয়াস আয়ারের যেটা দুর্বলতা, ওই গুড লেংথ জোনে তাকে বল করে যখন আউটসাইড এজ করতে বাধ্য করলেন, তো ডেফিনেটলি শ্রেয়াস আয়ারের ওই উইকেট তুলে নেওয়াটা মানে আরসিবির এই ম্যাচ জয়ের দিকে আর কি তাদেরকে অনেকটাই এগিয়ে দিয়েছিল বলতে পারেন। আর এরপর ভুবনেশ্বর কুমার যখন 17 নম্বর ওভারে বল করতে এসে 2টা উইকেট তুলে নিলেন, তাও মাত্র 3 বলের মধ্যে। প্রথমে সেট হয়ে যাওয়া নেহাল ওয়াধেরাকে ফেরালেন, আর তারপর 1 বলের মধ্যেই মার্কাস স্টোয়নিসকে ফেরালেন, যে মার্কাস স্টোয়নিস কিনা তাকে প্রথম বলেই ছক্কা মেরেছিল, মানে তার ফেস করা প্রথম ডেলিভারিতেই ছক্কা মেরেছিলেন। তারপর ভুবনেশ্বর কুমার কিন্তু খুব বেশি চেঞ্জ করেননি, জাস্ট লেংথটাকে আরেকটু পিছিয়ে দিয়েছিলেন, আর ওখানে মানে চেঞ্জ অফ পেসের একটা ডেলিভারি করে দিয়েছিলেন, তাতেই আর কি কাজ হয়ে গেছে। তো এই 3 বলের মধ্যে যখন এই মানে নেহাল ওয়াধেরা আর মার্কাস স্টোয়নিসের মতো দুজন ডেঞ্জারাস ব্যাটারের উইকেট ভুবনেশ্বর কুমার তুলে নিল, তো তার ওই পার্টিকুলার 17 নম্বর ওভারটাকেও আপনাকে আলাদা করে মনে রাখতেই হবে। আর এর পরের ওভারে ইয়শ দয়াল যখন বল করতে এসেছিলেন, তখনও কিন্তু পাঞ্জাব কিংসের ম্যাচ জয়ের একটা খুব ভালো মতো চান্স ছিল। লাস্ট 3 ওভারে 47 রান প্রয়োজন ছিল। শশাঙ্ক সিং ক্রিজে পুরোপুরি সেট হয়ে গেছিলেন। আজমাতুল্লাহ ওমরজাই তিনিও কত আর কি ডেঞ্জারাস হয়ে উঠতে পারেন শেষের দিকে গিয়ে, আমরা সেটা সবাই জানি। কিন্তু ওই আজমাতুল্লাহ ওমরজাইকেই একটা চেঞ্জ অফ পেসার ডেলিভারিতে আউটসাইড এজ করতে বাধ্য করলেন এই মানে ইয়শ দয়াল। তো ওই জায়গায় যখন ওমরজাইয়ের উইকেটটা চলে গেল, তখনই কিন্তু বলতে গেলে পাঞ্জাবের ম্যাচ জয়ের যে শেষ আশাটুকু তারা দেখছিল, সেটাও পুরোপুরি ধূলিসাৎ হয়ে গেল। তো সেই কারণেই বলছি, এবারের আইপিএল ফাইনালে আরসিবির লাইন আপে যে 12 জন ক্রিকেটার খেলেছে, তারা প্রত্যেকেই নিজেদের দিক থেকে কিছু না কিছু কন্ট্রিবিউট করেছে, যার ফলে গোটা টিম এফোর্টেই একেবারে সম্মিলিত প্রচেষ্টাতেই এবারের আইপিএল ফাইনালটা অবশেষে জিততে পারলো আরসিবি, যার ফলে তাদের ওই বহুল প্রতীক্ষিত বহুল আলোচিত সেই অধরা ট্রফি জয় 7টা পেয়ে গেল মানে গোটা আরসিবি টিম, আর সাথে বিরাট কোহলি স্বয়ং। একমত হবেন আমার এই পয়েন্টগুলোর সাথে আপনারা? কমেন্টে জানান।